দেখো, আজ আমরা যে পেঁয়াজের তত্ত্বটি পড়লাম বা জানলাম বা বোঝার চেষ্টা করলাম, তার থেকে কিছু প্রশ্ন আমরা আজকে করব। তো প্রথম প্রশ্ন রয়েছে কি, পেঁয়াজের মতে ব্যক্তির অভিযোজনে যে প্রক্রিয়াগুলি কাজ করে সেই প্রক্রিয়ার সমন্বয় এখানে দিয়েছে। কি কি আছে? এক নম্বরে শিখন আত্তীকরণ সহযোজন, দু নম্বর আছে শিখন আত্তীকরণ সাংগঠনিক, তিন নম্বর হচ্ছে আত্তীকরণ সহযোজন সাংগঠনিক, শিখন সংরক্ষণ সাংগঠনিক। আমি জীবনের নেশা এবং সুস্মিতা কর দুজনেরই উত্তর পেয়েছি। হ্যাঁ, একজন ডি বললে বাবা, কে একটু দেখি, কেন ডি বলছো তুমি? আমরা একটু আগেই পড়িয়েছি যে টোটাল তিনটে জিনিস ঘটছে, আত্তীকরণ এবং সংযোজন, তারপরে সেই তথ্যগুলোর সাংগঠনিকরণ করছে। আমরা একটু আগেই পড়েছি, জাস্ট কয়েকটা স্লাইড আমরা এগিয়ে গেলেই দেখতে পাবো এই বিষয়টা। তাহলে এখানে অবশ্যই যারা সি উত্তর দিয়েছো, অ্যাডাপ্টেশনের প্রথমে আত্তীকরণ করবে, আত্তীকরণ করতে গিয়ে কোনো ডিসইকুইলিব্রিয়াম ঘটে গেলে অ্যাকোমোডেশন করবে, তারপরে এই সমস্ত তথ্যগুলোকে একত্রীকরণ করে সাংগঠনিকরণ করে সে নিজের চিন্তা ভাবনাকে জটিল এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন করার চেষ্টা করবে। আশা রাখছি ক্লিয়ার হয়েছে। পরে আছে যে শিশুরা কি কি ব্যাপারগুলো থাকে সেই রকম কিছু দিয়েছে, যে বলছে এটা কোন স্তরে শিশুর মধ্যে আমরা দেখতে পাই। একটু পড়ে নেই কি কি দিয়েছে শিশুদের সম্পর্কে। প্রথমেই বলছে শিশু নিজের জগতে বাস করে, শিশু নিজের জগতে বাস করে। দুয়ে বলছে সমাজ সচেতনতা থাকে না। তিনে বলছে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ হয় না। আর কার্যকারণ বুঝতে শেখে না হবে। হ্যাঁ, কার্যকারণ বুঝতে শেখে না। শিল্পা, পূজা, অর্ণব প্রত্যেকেই বি উত্তর দিচ্ছ, প্রত্যেকেই দেখছি বি উত্তর দিচ্ছ। তোমাদেরকে একটা প্রশ্ন, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে আমরা পড়ালাম তো সংবেদন সঞ্চালকমূলক স্তরে, আমি জাস্ট তোমাদের একটু করণ করে দেওয়ার জন্য আমি দেখছি। এই তো আছে, স্থায়িত্ব সম্বন্ধে তার ধারণা থাকে না, বললাম তো। তাহলে কি করে তোমরা বলছো এটা পাক সক্রিয়তা করবে? অবশ্যই এটা সংবেদন সঞ্চালকমূলক বা সংবেদন চালক স্তর বলছে একে। তাহলে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে, যে বললাম না যে তোমার বাচ্চা হয়তো রিমোটটা নিয়ে খেলছে, তুমি রিমোটটা ছাড়িয়ে নিলে দিয়ে হুশ করে বললে যে রিমোটটা আর নেই, সে কিন্তু কিছুক্ষণ পরে রিমোটের কথা ভুলে যাবে। তাহলে এই যে বস্তুর, বলো। কার্য 4 নম্বর পয়েন্টে এটা কার্যকারণ বুঝতে শেখে, ওইখানটা থেকে অ্যাকচুয়ালি কনফিউশনটা তৈরি হয়েছিল। না না না, আমি বললাম না যে হ্যাঁ, কার্যকারণটা আমারও শেখে তাই। না হবে। আমি তোমাদেরকে কার্যকরণ যখন বুঝতে শিখতে। আমি তোমাদেরকে বললাম কি এটা প্রিন্টিং মিস্টেক, আমি পুরো ও প্রশ্নটা বলে নেওয়ার পরে তোমরা বলবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি তো ঠিক। প্রশ্নটা পড়ি, আমি প্রতিদিন কিছু নতুন প্রশ্নকে আনছি, কিছু পুরানো প্রশ্নকে আনছি, আমাকেও তো প্রশ্নটা পড়ে দেখতে হবে। যখন আমি লাস্ট প্রশ্নের উত্তরটা বললাম যে 4 নম্বরে কার্যকরণ বুঝতে শেখে না করবে এটা, ঠিক আছে, আচ্ছা তো তাহলে ওটা খেয়াল অবশ্যই করবো। তখন এটা, হ্যাঁ, একটু এরকম মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আগের পয়েন্ট গুলো পড়ো, নিজের জগতে থাকে, সময় সম্পর্কে সে কোনো কিছু বুঝতে পারে না, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে তার বোধ থাকে না, দেখো সবগুলোই নাতে আছে। ঠিক আছে, একদম প্রথম স্তরে সে রয়েছে। এরপরে আমাদের এই যে প্রশ্ন 11-12, এই প্রশ্নগুলো কিন্তু পড়েছে কোথায়? এই প্রশ্নগুলো পড়েছে 2015 সালের আপার প্রাইমারি। প্রথম প্রশ্ন আছে দেখো, শিশুর গণিত শিখন নির্ভর করে পরিণমনের ওপর, বৌদ্ধিক ক্ষমতার ওপর, আগ্রহের ওপর এবং স্থানিক যৌক্তিক বিকাশের উপর। শিশুর পরিণমন মানে গণিত সম্পর্কে শিখন বা গণিতের শিখনের বিষয়টা
নির্ভর করে? শিউলি, শ্রাবণী, প্রত্যেকেই উর্মি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। মানে একদম সে বৌদ্ধিক ক্ষমতা মনে করো, স্থানিক ক্ষমতার জন্য আর্কিটেকচাররা, গাণিতিক ক্ষমতার জন্য শিক্ষকরা, আরো অন্যান্যরা। তাহলে গণিত শিখন নির্ভর করে কিন্তু তার বৌদ্ধিক ক্ষমতা কতটা রয়েছে, তার ওই যে গাণিতিক যে বৌদ্ধিক ক্ষমতা কতটা রয়েছে তার উপরে নির্ভর করে। ঠিক আছে, এরপরে আছে 12 নম্বর প্রশ্ন। এটিও কিন্তু 2015 সালে আমাদের যে আপার প্রাইমারি হয়েছিল তাতে পড়েছিল। ভালো করে দেখো, কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয়? সম্পর্কিত নয়। দ্রুত চিন্তা করতে পারা, অসম্ভব বিষয়ে মধ্যে সম্পর্ক লক্ষ্য করা, একটানা পরিশ্রম করা, বিচিত্র উপায়ে সমাধানের সমস্যার সমাধান করা। আচ্ছা, অর্ণব, শিল্পা সি, আগেরও কজন দেখলাম দীপশিকা সি উত্তর দিয়েছ। খুব প্রথমের দিকে কয়েকজন বি দিচ্ছিলে, তো যারা বি দিচ্ছিলে তাদের বিষয়টা একটু যদি তোমরা বলো যে না স্যার আমাদের এটা মনে হয়েছে বলে আমরা বি দিয়েছি, একটু বলতে পারো, আমি তাহলে এইটা অবশ্যই অপশন সি। যারা সৃজনশীল হয় তারা কিন্তু পরিবেশের সঙ্গে খুব একটা মানাতেই পারে না, তারা নিজেরা একটা একা একা থাকতে, নিজের জগতে থাকতে ভালোবাসে। তো এরা একটানা পরিশ্রম, এদের যখন খেয়াল খুশি, আজকে মন আছে আজকে একটা ছবি এঁকে দিবে, কিন্তু আজকে মন নেই, তুমি যাই করে দাও তারা ছবি আঁকবে না। তাহলে অবশ্যই এখানে সৃজনশীল বিষয়ের সঙ্গে সম্পর্কিত নয়। একটানা পরিশ্রম করতে কোনো ক্রিয়েটিভ পার্সনই পারবে না। আমাদের মতো গাধা, আমাদের মতো গরু, এরাই একটানা 8 ঘন্টা 9 ঘন্টা পরিশ্রম করে। যারা খুব সৃজনশীল মানুষ তারা নিজের খেয়ালের মালিক, তাদের যখন যেটা মনে হয় তখনই তারা সেটা করে। তাহলে একটানা পরিশ্রম করবে, কখনোই সৃজনশীল মানুষরা পারবে না। আবার এগুলোও কিন্তু পড়েছে 2015 সালে। শিক্ষার্থী শিখনের জন্য কতটা প্রস্তুত তা কিভাবে তোমরা বুঝতে পারবে? একটা বাচ্চাকে ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি বা কোনো কিছু সম্পর্কে বলছি, তুমি শিখবে কিভাবে দেখে বুঝবো আমি? একটা, স্বতঃস্ফূর্ত আগ্রহ। 2, শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দান, শিক্ষকের নোট দিয়ে অনুরোধ করা এবং গৃহকৃত্য নিয়মিত করা। প্রত্যেকেই দেখছি এ উত্তর দিয়েছ। শিউলি বি দিয়েছে দেখলাম, কেন দিয়েছে? সায়নী মণ্ডল বি দিয়েছে। আচ্ছা, একটা বাচ্চা সঠিক উত্তর দিলেই কি তার পড়তে ইচ্ছে জাগে, সে শিখতে চাইছে? কখনোই না। বাচ্চার মধ্যে কতটা স্বতঃস্ফূর্ত আগ্রহ রয়েছে, বাচ্চার ওই বিষয়টা সম্পর্কে শিখতে, ওই বিষয়টা সম্পর্কে জানতে কতটা স্বতঃস্ফূর্ত আগ্রহ রয়েছে তার উপরেই কিন্তু শেখানো যায়। শিক্ষকের প্রশ্নের একটা বাচ্চা সঠিক উত্তর দিয়েছে বলেই সে শিখতে চাইছে এমনটা কিন্তু নয়। তার আগ্রহ দেখে আমরা বুঝতে পারবো যে বাচ্চাটা শিখতে চাইছে। আশা রাখবো বিষয়টা আমরা বুঝতে পেরেছি। 14 নাম্বার প্রশ্ন, পরীক্ষার খাতায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের উত্তর ভুল লিখেছে, মানে ভুল উত্তর দিয়েছে আর কি। তার সম্ভাব্য কারণ হতে পারে কি? তারা ক্লাসে মনোযোগ দেয়নি, বাড়িতে বিষয়টি পড়েনি, প্রশ্নের ভাষা ঠিক ছিল না, শিক্ষক বলেনি যে বিষয়টি গুরুত্বপূর্ণ। উর্মি, জীবনান্বেষা, দীপশিখা, সুস্মিতা, প্রত্যেকে দেখছি। অর্ণব এ উত্তর দিয়েছে, আসবো। আচ্ছা, সঞ্জয় মন্ডল দিয়েছে সি। যারা সি উত্তর দিয়েছো তাদের জন্য বলবো তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো। দেখো, অধিকাংশ বাচ্চা পারেনি, মানে বুঝতেই হবে যে প্রশ্নের মধ্যে ভুল ছিল। আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি একটা। আমি যখন বিএড এর পরীক্ষা দেই, তো নর্মালি আমরা বাংলা প্রশ্নকে পড়ি, যেহেতু বাঙালি, অনেকে ইংলিশ প্রশ্ন পড়ে। আমরা যখন নর্মাল পরীক্ষা দিতাম মাস্টার ডিগ্রির সময়, তখন আমরা গ্রাজুয়েশন সময় ইংলিশ প্রশ্নকে পড়তাম, বা আমরা যে এসএসসি দিলাম ইংলিশ প্রশ্নকে পড়েছি।
কিন্তু আমি যখন বিএড পরীক্ষা দিচ্ছিলাম, ইংলিশ প্রশ্নটা না পড়ে বাংলা প্রশ্নটা পড়ে দিয়েছি। সেখানে দুটো বিষয় ছিল, ইংলিশে যে টার্মটা লেখা ছিল বাংলায় তার মিনিংটা অন্য লেখা ছিল। আমি নিজে বাংলা উত্তরটা পড়ে অন্য উত্তর দিয়ে চলে এসেছি, বাংলাটা পড়ে আমি অন্য উত্তর দিয়ে চলে এসেছি। যেমন তোমাদেরকে বলি, আন্তঃসম্পর্ক আর অন্তঃসম্পর্ক, ইন্ট্রা আর ইন্টার, বাচ্চাগুলোর সাথে এটা হয়েছে। অধিকাংশ বাচ্চা ক্লাসে মনোযোগ দেয়নি, এটা তো হতে পারেনি, অধিকাংশ বলছে, তাই নিশ্চয়ই প্রশ্নের ভাষার মধ্যে কোথাও প্রবলেম হয়ে গিয়েছিল, তাই বাচ্চারা উত্তরটা ভুল দিয়েছে, তাই বাচ্চারা উত্তরটা ভুল দিয়েছে। এরপরে আমরা আসছি কি প্রথম, হ্যাঁ একদম একদম, প্রথম প্রজন্মের শিক্ষার্থী কখনো কখনো ক্লাসে অমনোযোগী হয়। যেমন আমি আমার কথা বলছি, আমরা ফার্স্ট জেনারেশন লার্নার, একদম বাবা মা সেইভাবে কখনো পড়াশোনা করেনি, আমরাই প্রথমবার পড়াশোনা করছি, এরকম অনেকেই আছো তোমরা। তো এক্ষেত্রে অমনোযোগী হওয়ার কারণ কি? বাড়িতে কেউ সাহায্য করার নেই, বাড়িতে অনেক কাজ করতে হয়, পড়াশোনার চেষ্টা নেই, আর শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা হয়। একদম প্রত্যেকেই সঠিক লিখেছো এ। তার কারণটা আমি নিজে ফিল করেছি। আমি নিজে যখন এইচএস দেই, আমি আমাদের জেলার মধ্যে র্যাঙ্ক করি ভালোভাবে, আমার সরি বিডি অফিসে, আমাদের বিডিও এর মধ্যে আমরা র্যাঙ্ক করি। তো তখনকার সময়ে 2016 সালে বর্তমান পেপার এতেও নাম মারে সবকিছু বেরিয়েছিল। তো আমি কনফিউশন কি পড়বো, কেউ বলছে জার্নালিজম পড়, কোন স্যার বলছে না 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 তুই ল নিয়ে পড়। ঘরের লোককে জিজ্ঞাসা করছি, বাবা আমরা তো জানিনি, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই পড়ো। এই যে আমরা ক্লাসে অমনোযোগী হয়ে যাই, তার কারণটা এটা, মনোযোগী হতে গেলে কি করতে হবে, বাড়িতে কি ধরনের কালচার করতে হবে সেটা নেই। আমি নিজে একটা বাচ্চাকে পড়াই, এখন ক্লাস 7-এ পড়ে, সেই বাচ্চাকে দেখছি যখন পড়াচ্ছি কিছু কিছু গল্প বলছি তখন তার খুব ভালো লাগছে, যখনই পড়ার মধ্যে একটু চলে আসছি সে অমনোযোগী হয়ে যাচ্ছে। তার কারণটা কি? তার বাড়িতে কেউ কখনো পড়াশুনো করেনি, প্রতিদিন যে পড়তে বসাতে হবে তারা এটাও জানে না। তাদের ধারণা টিউশন মাস্টারকে দিয়ে দিচ্ছি, মানে তার কর্তব্য তাকে পড়িয়ে দেওয়া। তাহলে এই যে বিষয়গুলো, তাহলে ওই বাচ্চাকে বাড়িতে, ধরো তুমি একটা, যেমন আমার যে 12-এর বাচ্চাগুলো রয়েছে, ম্যাক্সিমাম বাচ্চাকে হোমওয়ার্ক দিলে কিছুজন করেই আনে না। তার কারণ কি? বাড়ির মা বাবারা তাদের পড়াশোনা সম্পর্কে একদমই সচেতন নয়, তারা জানেই না যে টিউশন যাচ্ছে কি যাচ্ছে না। কয়েকদিন আগেই একটা স্কুল মাস্টারকে দেখলাম, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা হচ্ছে, এই রাহুল কেন স্কুলে যায়নি? বলছে কেন স্কুলে গেছে? বলছে বিগত সে 3 মাস 4 মাস ধরে স্কুলে আসছে না, ওই সব দিন স্কুলের ব্যাগ নিয়ে বেরিয়ে যায় 10টার সময়। তাহলে মা বাবা জানেই না বাচ্চা কোথায়। তাহলে বাড়িতে কেউ সাহায্য করার না থাকার জন্য তারা কিন্তু অমনোযোগী হয়ে পড়ে, প্রত্যেকে সঠিক। দেখো তারপর ত্রিপুরা এসএসসিতে পড়েছিল 2018 সালে, ত্রিপুরাতে কিন্তু বাংলাতে হয়, ঠিক আছে, প্রশ্ন তোমরা দিতে পারো, আমাদের অনেক বন্ধু বান্ধব পেয়েছে, ঠিক আছে। জিনপিয়া যে প্রবর্তন করেছিল কোন স্তর? সংবেদন সঞ্চালন সপ্ত, সাধারণ উপাদান, উপরের কোনোটি নয়। আমরা যারা পুরানো ক্লাসের আছো, উর্মি টুর্মি করে আছো, তোমরা যেন 7টি উপাদান তত্ত্ব, সাধারণ উপাদান তত্ত্ব, এগুলো সব বুদ্ধির তত্ত্বের সঙ্গে সম্পর্কিত পড়েছো তোমরা। আর সংবেদন সঞ্চালক মূলক হচ্ছে পেঁয়াজের তত্ত্বের প্রথম স্তর, তাই সেই স্তরটার অনুকরণ করে তাকে অনেকে সংবেদন সঞ্চালক মূলক তত্ত্বও বলে থাকে। তাহলে প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো 165 এ। তারপরে ডান দিক বাম দিক মিলানো। দেখো প্রথমে আমি দেখছি সংবেদন সঞ্চালক মূলক স্তর, পাক সক্রিয়তা স্তর,
মূর্ত সক্রিয়তার স্তর, বাস্তব সক্রিয় স্তর। এবার তারা 1-2 করে প্রকল্প তৈরি, প্রকল্প বিশ্লেষণ, ট্রানজাকশন যুক্তি, বস্তুর স্থায়িত্ব, উল্টোকরণ চিন্তা এবং যুক্তির প্রমাণ সংগ্রহ। একটু মিলিয়ে নেই। বস্তুর স্থায়িত্ব মানে আমাকে বুঝতে হবে এটা 1 নম্বরে আছে, তাহলে এটা 3, এটা 3। আচ্ছা ঠিক আছে, দেখলাম। বিয়েরটা পাক সক্রিয়তা মানে এই সময় বাচ্চা আস্তে আস্তে উল্টোকরণ করতে পারবে, বাচ্চা আস্তে আস্তে উল্টোকরণ করতে পারবে। আর ট্রানজাকশন যুক্তি এটাও বাচ্চার মধ্যে আসতে পারে। আচ্ছা পরেরটা দেখি, যুক্তি ও প্রমাণ সংগ্রহ, প্রকল্প তৈরি এবং বিশ্লেষণ। ডি এর সঙ্গে 1 অথবা 5, ডি এর সঙ্গে 1 এতেও আছে আর এতেও আছে, ডিতেও আছে। একদম একদম ঠিক ঠিক, এটা আমরা এ কে ধরে চলবো। তাহলে মিলিয়ে নাও, সংবেদন সঞ্চালকমূলক, বস্তুর স্থায়িত্ব, পাক সক্রিয়তা, ট্রানজাকশন যুক্তি, বিমূর্ত সক্রিয়তা, উল্টোকরণের চিন্তা, বাস্তব সক্রিয়তা, প্রকল্প বিশ্লেষণ এবং প্রকল্প তৈরি। তাহলে যুক্তির প্রমাণ সংগ্রহ এটা বাদ পড়ে যাবে, তাহলে এখানে অপশন নাম্বার এ হবে। এখানে দেখবে কিছু কিছু সময় এরকম একটু উল্টাপাল্টা চলে আসে, কিছুগুলোকে মিলিয়ে আমাদেরকে দেখে নিতে হবে, কিছুগুলোকে মিলিয়ে আমাদেরকে মিলিয়ে নিতে হবে, তবে এগুলো আমরা করতে পারবো। যদি কেউ এই প্রশ্নটা না বুঝতে পারো বলো, অপশন নাম্বার এ উত্তর হবে, অপশন নাম্বার এ উত্তর হবে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলো। স্যার বলছি উল্টোকরণ চিন্তা যেটা বলছে, ওটা ওটা জিনিসটা কি, মানে বড়রা যেটা করছে সেটা দেখে শিশুরা সেটাই আবার অনুকরণ করে করছে, ওটাই কি বোঝাচ্ছে? না 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 না, উল্টোকরণ ক্ষমতা মানে ওই যে বলছিলাম, সে পর্যায়ক্রমে বিষয়গুলোকে সাজাতে পারবে। আচ্ছা আচ্ছা একদম আচ্ছা। যদি আমরা সেই স্তরে চলে আসি, এই দেখো শ্রেণীকরণের ক্ষমতা, এটাই হচ্ছে উল্টোকরণের ক্ষমতা, বুঝতে পারলে? আচ্ছা স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ। এটাই উল্টোকরণের ক্ষমতা, এটা মূর্ত সক্রিয়তা। ওই যে বললাম না, একটা বাচ্চাকে তুমি বিভিন্ন ওজনের বস্তু দিয়ে দাও, বিভিন্ন ওজনের তুমি তাকে পাথর দিয়ে দাও, তাহলে সে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাতে পারবে, এই বিষয়টা আর কি, সেটাকেই বলা হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো ইউজিসি নেট 2015 সালে পড়েছিল, ডিসেম্বরের যে নেটটা হয়েছিল, পেঁয়াজের সংবেদন সঞ্চালকমূলক স্তরের সঙ্গে যুক্ত। একদম সহজ ভাষায়, অবজেক্ট পার্মানেন্স। সহজেই আমরা প্রত্যেক উত্তর সঠিক দিয়েছ, অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব। তারপরে ত্রিপুরা এসএসসি 2018 পড়েছে, পেঁয়াজের বুদ্ধিমত্তার তত্ত্বটি বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করেছে কিসের উপর ভিত্তি করে? সৃজনশীলতা, যৌক্তিক বিচার শক্তি, ব্যক্তিত্বের বিকাশ, কোনোটিই নয়। আশা রাখছি প্রত্যেকেই পারবো, পেঁয়াজের তত্ত্বটা পড়লেই পারবো। জীবনে নেশা ব্যক্তিত্ব পেঁয়াজের তত্ত্বে ছিল বাবু? থাকেনি, ব্যক্তিত্ব থাকেনি। একদম যারা বি উত্তর দিয়েছ প্রত্যেকেই সঠিক। যৌক্তিক বিচার শক্তি, শিউলি, শ্রাবণী প্রত্যেকে উত্তর পেয়েছি। যৌক্তিক বিচার শক্তি পেঁয়াজের তত্ত্বের কিন্তু মূল বিষয়, ব্যক্তিত্ব অন্য বিষয়। ব্যক্তিত্ব এখনো পড়ায়নি, যদিও আমাদের সিলেবাসে চিহ্নিতকরণ করা নেই। মাসলোর তত্ত্ব আছে, ঠিক আছে না, ব্যক্তিত্বে মাসলো নেই, মাসলোর তত্ত্ব আছে মোটিভেশন তত্ত্বে। ঠিক আছে, ব্যক্তিত্বের তত্ত্বগুলো কিন্তু আমরা আমাদের সিলেবাসে নেই, সেই তত্ত্বগুলো যখন আমাদের আসবে তখন আমরা বিষয়গুলো সম্পর্কে পড়াবো। রজার্সের তত্ত্ব ব্যক্তিত্ব সম্পর্কে রয়েছিল, ঠিক আছে, অনেক ব্যক্তি রয়েছে যাদের ব্যক্তিত্ব তত্ত্ব সম্পর্কে, এখানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ঠিক আছে, এগুলো সম্পর্কে জানা। ঠিক আছে, মাসলোরও কিছু কিছু কথা রয়েছে ব্যক্তিত্ব সম্পর্কে, যদি তার মেন তত্ত্ব হচ্ছে মোটিভেশন সম্পর্কে, কিন্তু কয়েকটা বিষয় ব্যক্তিত্ব সম্পর্কে সে বলেওছে। তো ব্যক্তিত্বের তত্ত্ব কখনোই বিকাশের সঙ্গে সম্পর্কিত নয়। ঠিক আছে, আলপোর্ডের ব্যক্তিত্বের তত্ত্ব, হ্যাঁ ছিল, আলপোর্ডের ব্যক্তিত্বের তত্ত্ব ছিল, অনেকগুলো ব্যক্তিত্ব তত্ত্ব সময় ছিল, কিন্তু আমাদের সিলেবাসে না থাকার জন্য আমরা এগুলোকে খুব একটা করবো না। শেষের দিকে যদি সময় পাই
তাহলে কিছুটা পরিমাণ আমরা দেখব। সেলডন, স্প্রিঞ্জার, এরা ব্যক্তিত্বের তত্ত্ব সম্পর্কে কিন্তু বলেছিল। তো সৃজনশীলতার তত্ত্ব, এটাও পেঁয়াজের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত নয়। সৃজনশীলতা, ক্রিয়েটিভিটির বিভিন্ন রকম তত্ত্বগুলো আছে, যখন আমরা পড়বো তখন সেগুলো সম্পর্কে আমরা ভালোভাবে জানবো। তাহলে যৌক্তিক বিচার শক্তি এটাই হচ্ছে। তারপর দেখো, পেঁয়াজের মতে শিশুর বিমূর্ত চিন্তন শুরু হয়। পেঁয়াজের মতে শিশুর বিমূর্ত চিন্তন। সায়নী উত্তর পেয়েছি, শিউলি উত্তর পেয়েছি, জীবনেশা উত্তর পেয়েছি। একদম একদম প্রত্যেকেই সঠিক উত্তর যে ডি। কারণ আমরা পড়েইছি মূর্ত চিন্তন সি আর বিমূর্ত চিন্তন ডি। মানে মূর্ত চিন্তন হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর, আর বাস্তব সক্রিয়তা স্তর যেটাকে আমরা কি বলেছিলাম, যৌক্তিক সক্রিয়তা স্তর, সেখানে সে বিমূর্ত চিন্তন করতে পারবে। আশা রাখছি আমরা যদি এইভাবে আলোচনা করি আমাদের খুব ভালো পড়া হবে, এবং চেষ্টা করব আমরা যাতে আরো এরকম প্রশ্ন আনতে পারি। থ্যাংক ইউ। তোমাদের কারো যদি